গাজায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৫ ফিলিস্তিনের মৃত্যু। ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলায় তীব্র নিন্দা প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে, বললেন বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুসলিম বিশ্বে তৈরি হতে যাচ্ছে এক ঐতিহাসিক জোট, যেখানে কোনো মুসলিম দেশের উপর হামলা হলে জোটের সকল দেশগুলো ওই দেশে পাল্টা হামলা চালাবে এবং মুসলিম দেশকে সামরিক সহায়তা দেবে। তুরস্ক ইরানের গোপন বৈঠক। ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই সিদ্ধান্তকে স্বাগতম জানালো পুরো মুসলিম বিশ্ব। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। গাজায় আবারও ইসরায়েলি বর্বরতা। আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি উপেক্ষা করে ফিলিস্তিনিদের উপর চালানো হলো আরও এক দফার পাশবিক হামলা। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৩৫ জন নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছে আরও অনেকেই। এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এই হামলাকে নৃশংসতম যুদ্ধ অপরাধ হিসাবে আখ্যা দিয়েছেন এবং এর বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত ৩৫ জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা লাখেরও বেশি। ইসরায়েলি বাহিনীর এই নরকীয় তাণ্ডবের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা ও লেবাননে যা করছে তার নৃশংসতম যুদ্ধ অপরাধ। তিনি আরো বলেন, ইসরায়েলকে সামান্যতম সাহায্য করাও সবচেয়ে বড় অপরাধ। খামেনি মুসলিম বিশ্ব সহ সকল দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং তাদের অপরাধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন। এদিকে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। অবিরাম হামলার কারণে ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা ও সীমিত প্রবেশপথের কারণে তারা ঠিকমতো সাহায্য পৌঁছাতে পারছে না। গাজার প্রায় ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে ভুগছে। সম্প্রতি ভারী বর্ষণে শরণার্থী শিবিরগুলো ডুবে যাওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে। গাজায় যা হচ্ছে তা সুস্পষ্টভাবে গণহত্যা। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর নিরাপত্তা ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে। ইরানের সর্বোচ্চ নেতার বিবৃতি এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মুসলিম বিশ্বে নতুন করে জাগরণ সৃষ্টি করতে পারে এবং ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়তা করবে। গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো। তবে অনেক পশ্চিমা দেশ এখনো ইসরায়েলের পক্ষেই অবস্থান করছে। অন্যদিকে চীন সহ কয়েকটি দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গাজায় চলমান এই সহিংসতা বন্ধে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান হুঁশিয়ারি করে বলেছেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য এককভাবে দায়ী এবং তিনি এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। এরদোয়ান আরও বলেন, ইসরায়েল একটি আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং দামেস্কে ইরানের দূতাবাসে তাদের হামলা ছিল সবশেষ বিন্দু। এরদোয়ান আরও যোগ করে বলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় নিষ্ঠুরতা ও গণহত্যা বন্ধ না হবে ততক্ষণ নতুন আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা থেকেই যাবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারই মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জন্য সম্পূর্ণরূপে দায়ী। এরদোয়ান আরও বলেছেন, তার দেশ এই সহিংসতা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাত যেন কোনোভাবেই সিরিয়ায় ছড়িয়ে না পড়ে এবং ইসরায়েলের কর্মকাণ্ড গাজায় মানবিক সংকট ও গণহত্যাকে যেন আড়াল করতে না পারে। এরদোয়ান পশ্চিমা দেশগুলোর ভূমিকারও তীব্র সমালোচনা করেন। বিশ্লেষকরা মনে করছেন, এরদোয়ানের এই কঠোর মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তুরস্ক প্রথম থেকেই ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিল। নেতানিয়াহুকে সরাসরি এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করে এরদোয়ান মূলত ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে।
মুসলিম বিশ্বে বইছে পরিবর্তনের এক শক্তিশালী হাওয়া। যুগ যুগ ধরে পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীলতা এবং নিজেদের মধ্যকার বিভেদকে পিছনে ফেলে এবারে এক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সকল মুসলিম দেশগুলো। আর এই ঐতিহাসিক যাত্রার নেতৃত্বে রয়েছে বর্তমান মুসলিম বিশ্বের দুই অন্যতম শক্তিধর দেশ তুরস্ক ও ইরান। সম্প্রতি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একটি নতুন মুসলিম সামরিক জোট গঠন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং মুসলিম বিশ্বের উপর পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ। এই প্রেক্ষাপটেই এমন জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবিত এই জোটের মূল ভিত্তি হবে এক মুসলিম দেশ আক্রান্ত হলে তা সকল মুসলিম দেশের উপর আক্রমণ বলে গণ্য হবে। এই নীতির উপর ভিত্তি করে জোটের কোনো সদস্য দেশ যদি বাইরের কোনো শক্তি দ্বারা আক্রান্ত হয় তবে জোটের বাকি সব দেশ সম্মিলিতভাবে সেই শত্রুর উপর পাল্টা সামরিক হামলা চালাবে। শুধু তাই নয়, আক্রান্ত দেশকে সব ধরনের সামরিক সহযোগিতা, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করবে বাকি সব দেশগুলো। এই জোটকে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর একটি মুসলিম সংস্কার হিসাবে দেখা হচ্ছে। এর লক্ষ্য শুধুমাত্র সামরিক প্রতিরোধী নয়, বরং গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহায়তা করার মাধ্যমে মুসলিম বিশ্বকে একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তিতে পরিণত করা। বিশ্লেষকরা মনে করছেন এই জোট যদি বাস্তবে রূপ নেয় তবে তা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেবে। ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের জন্য এটি হবে এক বিরাট চ্যালেঞ্জ। এই জোট গঠনের খবর এরই মধ্যে পশ্চিমা বিশ্বে ব্যাপক পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে তুরস্ক এবং ইরান এই উদ্যোগের নেতৃত্বে থাকলেও পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো বড় মুসলিম দেশগুলোকেও এই জোটে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। এই জোট কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা রক্ষার জন্যই এর সৃষ্টি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটি শুধু একটি সামরিক জোট নয়, বরং মুসলিম বিশ্বের ঐক্য এবং আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠার সম্ভাবনা রাখে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে এক ঐতিহাসিক ভূমিকম্প ঘটে গেল আজ। সকল জল্পনা কল্পনা এবং পশ্চিমা বিশ্বের চাপকে উপেক্ষা করে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এক রাজকীয় অনুষ্ঠানে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা, গণহত্যা এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি আরব এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিক সমস্ত সীমা লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত যখন ঝরছে তখন এই দখলদার শক্তির সাথে কোনো সম্পর্ক রাখা মুসলিম বিশ্বের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। মোহাম্মদ বিন সালমানের এই ঐতিহাসিক ও সাহসিক সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে গোটা মুসলিম বিশ্ব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, শুরু থেকেই ইরানের সর্বোচ্চ নেতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ান সরকার প্রধান সকলেই একযোগে এই পদক্ষেপের প্রায়শই প্রশংসা করেছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে সৌদি আরবের সমর্থনে স্লোগান দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই একটি সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। এতদিন ধরে ইসরায়েলের সাথে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার যে পশ্চিমা প্রচেষ্টা চলছিল, সৌদি আরবের এই পদক্ষেপে সেই প্রক্রিয়ার কফিনে শেষ প্যারে ঠুকে দেওয়া হলো। এটি ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরাট কূটনৈতিক পরাজয়। মোহাম্মদ বিন সালমানের এই সিদ্ধান্ত প্রমাণ করে মুসলিম বিশ্ব আর পশ্চিমা শক্তির খেলার পুতুল থাকবে না। ফিলিস্তিনের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। এ বার্তায় আজ রিয়াদ থেকে গোটা বিশ্বে পৌঁছে দেওয়া হয়েছে।